গুড মর্নিং স্টুডেন্ট। আজকের এই ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আনসার রাইটিং আমরা কি করে করব যাতে আমরা এক্সামে বিশেষ করে বোর্ডসে একটা কোশ্চেনে ফুল মার্কস পেতে পারি। দেখো, যারা এক্সামে 85 পাচ্ছে আর যারা এক্সামে 95 96 পাচ্ছে তাদের কিন্তু পড়াশোনার লেভেলে কিন্তু কোনো ডিফারেন্স থাকে না। ব্যাপারটা থাকে কিন্তু তারা কি করে আনসার রাইটিং করছে বা তারা তাদের পেপারটা কিভাবে প্রেজেন্ট করছে। তাই এই ক্লাসে আমরা দেখব আমরা কি করে আনসার রাইটিং করলে আমরা 6/6 অথবা 4/4 পেতে পারি। তার জন্য সবার আগে আমাদের বুঝতে হবে রিসেন্ট টাইমে সিবিএসসি কোন টাইপের কোয়েশ্চেন বেশি জিজ্ঞেস করছে। দেখো, আগে আমাদের অনেক ডাইরেক্ট কোয়েশ্চেন আসতো, তাই আনসারগুলো আমরা ইজিলি লিখতে পারতাম। কিন্তু রিসেন্টলি লাস্ট 4 to 5 ইয়ার্স কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে এবং এখন বেশিরভাগ কোয়েশ্চেন কম্পিটেন্সি ফোকাসড এবং অ্যানালিটিক্যাল টাইপেরই আসে। তাই আমাদেরকে আগে কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে যে কি আনসারটা চাইছে। আমি এটা একটা আলাদা করে জিনিসটা বানিয়েছি, একটু ব্যাপারটা দেখো। সবার ফার্স্ট দেখো যে হাউ ডু টপার্স স্কোর ফুল মার্কস ইন লিটারেচার আনসার। যারা টপার, যারা 99, যারা 100 পাচ্ছে, তারা তো লিটারেচারে ফুল মার্কস পাচ্ছে। তোমরাও তো অনেকেই 6 এর মধ্যে 5 পাচ্ছ বা 4.5 পাচ্ছ। আর কি করলে এক্সট্রা 1.5 পাওয়া যেতে পারে সেই বিষয়টা দেখবো। এবং শর্ট কোয়েশ্চেন যেগুলো আছে, যেগুলো 2 মার্কস বা 3 মার্কস, সেগুলো কি করে লেখা যেতে পারে সেটাও কিন্তু আমরা দেখবো। সবার প্রথমে দেখো যে কোন টাইপের কোয়েশ্চেন এখন বেশি জিজ্ঞেস করা হয়। সিবিএসসি কিন্তু এখন যে জিনিসটা করেছে যে তাদের কিন্তু কম্পিটেন্সি বেস কোয়েশ্চেন সেটা কিন্তু অলমোস্ট 45%, 45 থেকে 50% কোয়েশ্চেন কিন্তু কম্পিটেন্সি ফোকাসড এবং এই ভ্যালু বেসড আর অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন মিলেও কিন্তু প্রায় 30% হয়ে যায়। অর্থাৎ আগে যে বিষয়টা হতো ডাইরেক্ট আনসার, সেটা চান্স কিন্তু প্রায় নেই বললেই চলে, অলমোস্ট 20-25%। তাই আমাদেরকে এই কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন আর ভ্যালু বেসড কোয়েশ্চেন এখানেই বেশি জোর দিতে হবে। তাই আমাদেরকে সবার আগে যেটা দরকার, আমরা একটা প্রপার নোটস তৈরি করব, যেটা হবে আমাদের রিভিশন নোটস। দেখো, অনেকগুলো পোয়েম থাকবে, অনেকগুলো প্রোজ থাকবে। এক্সামের আগে অতগুলো পেজ পড়া কিন্তু সবসময় পসিবল হয় না। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে অল্প টাইমের মধ্যে আমরা রিভিশনটা কমপ্লিট করতে পারি। বা যখন তোমাদের কোনো টিচাররা ক্লাস টেস্ট নিচ্ছে সেই টাইমে কিন্তু অতগুলো জিনিস পড়ার টাইম তোমরা পাবে না। যদি তোমাদের কাছে একটা কোনো মাস্টার নোট থাকে বা যদি একটা রিভিশন নোটস থাকে যেখানে 1-2 পেজের মধ্যে পুরো ব্যাপারটাই চলে আসছে, তাহলে কিন্তু যখন তোমাদের টিচাররা ক্লাস টেস্ট নেবে তখন তোমাদের আনসার ভালো হবে আর বোর্ডসে তো ভালো হবেই। তার জন্য আমাদের কি করতে হবে? সবার ফার্স্ট দেখো, যখন আমরা একটা এই রিভিশন শিট তৈরি করছি, এক সেকেন্ড একটা পেনের কালিটা চেঞ্জ করে নিই। যখন আমরা আমাদের রিভিশন শিট তৈরি করছি, আমি এখানে একটা পোয়েমের এক্সাম্পল দিয়ে বলেছি। সবার ফার্স্ট তোমাদের কাজ হবে একটা A4 সাইজের পেজে পোয়েমের সেন্ট্রাল আইডিয়া কি আছে এই সেন্ট্রাল আইডিয়া থেকে 2-3টে লাইনের মধ্যে লিখে নেবে। সেকেন্ড, একটা পোয়েমের থিম কি আছে বা কোন একটা স্টোরিটার থিম কি। ধরো কোন একটা পোয়েম, তার থিম হয়েছে কারেজ, ডিটারমিনেশন, হয়তো ফ্রেন্ডশিপ দেখাচ্ছে বা কোন একটা ক্যারেক্টারের রেজিলিয়েন্স দেখাচ্ছে। এগুলো থিম। 5 থেকে 8টা পোয়েমের ইম্পর্টেন্ট থিম যেগুলো আছে সেই থিমগুলো লিখে নিলে। তারপরে টোন অফ দ্য পোয়েট অথবা অথার। এটা কিন্তু তোমাদের যখন তোমরা কম্প্রিহেনশন বা আনসিন প্যাসেজ করবে তাতেও কিন্তু খুব কাজে লাগবে। ইম্পর্টেন্ট টোন যেগুলো হয়, যেমন রিফ্লেকটিভ টোন, ক্রিটিক্যাল টোন, ন্যারেটিভ, সার্কাস্টিক, এই টোনগুলো কোন টোনে পুরো স্টোরিটা লেখা হয়েছে বা পোয়েমটা লেখা হয়েছে সেটাও কিন্তু একটু নোট ডাউন করবে। তার পরের কাজ ফিগার অফ স্পিচ বা লিটারেরি ডিভাইস। 5 থেকে 7টা ইম্পর্টেন্ট লিটারেরি ডিভাইস বা ফিগার অফ স্পিচ, সেগুলো তোমরা এই ফার্স্ট পেজের মধ্যেই লাইনটা লিখে, কোটেশনটা লিখে তার পাশে লিখে নিলে
এবং সেটা কিন্তু একটু ডেসক্রাইব করে লিখতে হবে। এবার তোমরা দেখেছো এখন কোশ্চেন আসছে যেখানে শুধুমাত্র লিটারি ডিভাইসটাকে জানলে হবে না, তার একটা ছোট এক্সপ্লেনেশন চাইছে। আগে এগুলো 1 মার্কসের আসতো, এখন কিন্তু 2 মার্কসের আসছে। অর্থাৎ শুধু আমাদের লিটারি ডিভাইসটা জানলে হবে না, আমাদের কিন্তু ওটাকে একটু এক্সপ্লেন করতে হবে। তাই শর্টে একটু এক্সপ্লেনেশন লিখে নিলে, ধরো পার্সনিফিকেশন মানে কোনো নন হিউম্যানকে হিউম্যান লাইক কোয়ালিটি দেওয়া, ওটা একটু পাশে লিখে নিলে। তারপরে কি কোটেশন, এটা খুব ইম্পর্টেন্ট। যদি তোমাদের 6 out of 6 পেতে হয় তাহলে কিন্তু পোয়েম থেকে, প্রোজ থেকে আমাদেরকে কিছু কোটেশন, বেশি বড় নয়, 5-6টা ওয়ার্ডের কোনো কোটেশন, সেগুলো কিন্তু প্রপারলি মনে রাখতে হবে। কোটেশন ভেরি ইম্পর্টেন্ট। ইফ ইউ ওয়ান্ট টু গেট ফুল মার্কস ইন লিটারেচার, কোটেশন হ্যাজ টু বি ইউজড। কোটেশন তোমাকে ইউজ করতেই হবে। তাই ইম্পর্টেন্ট কোটেশন বেশি দরকার নেই, যে কটা পারবে 5টা 7টা যার যে কটা মনে থাকছে সেটাকে তোমরা লিখে নিলে। তারপরের কাজ খুব ইম্পর্টেন্ট, যখন আমরা কোনো আনসার শেষ করব তখন আমাদের কিন্তু এই মেসেজ অফ দ্য অথর, অথর এই জিনিসটা কি বলতে চেয়েছে, তার এই স্টোরিটা বা পোয়েমটা লেখার কারণ কি, এটার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন, সেই ব্যাপারটা কিন্তু তোমাকে ছোট করে লিখে নিতে হবে। আমি একটা এখানে এক্সাম্পল দিয়ে লিখেছিলাম যে the author reminds us that true success achieved not through wealth or status but through character, values and personal growth. এটা একটা জেনারেল একটা জিনিস লিখেছি, বাট তোমরা কি করবে, যে পোয়েমটা লিখছো ওই পোয়েমে অথরের কি মেসেজ সেটাকে তোমরা একদম ছোট করে 2-3টে লাইনের মধ্যে অথবা 1-2টো লাইনের মধ্যে প্রপারলি লিখে নিলে। তারপরের ব্যাপার সেটা হচ্ছে তোমাকে ইম্পর্টেন্ট কিওয়ার্ডস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলোকে তোমরা আনসার রাইটিং এর সময় আন্ডারলাইন করবে। তাই ইম্পর্টেন্ট কিওয়ার্ড সেগুলোও কিন্তু লিখবে। কিওয়ার্ডের মধ্যে জেনারেলি কিছু অ্যাডজেক্টিভ আসবে, সেটা আমরা পরের পেজেও করব, আমরা দেখাচ্ছি। সেই ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলোকে, যেগুলোকে তোমরা আনসার রাইটিং এর সময় ইউজ করতে পারবে, সেই কিওয়ার্ডগুলো লিখবে। এটা পোয়েম হোক বা প্রোজ হোক, যাই হোক না কেন, তোমাকে কিন্তু এই ব্যাপারটা করে রাখতেই হবে। আমি বারবার বলছি, এখন তোমাদের হয়তো 2টো বা 4টে পোয়েম পড়া হয়েছে তাই ব্যাপারটাকে ইজি লাগছে, বাট যখন অনেকগুলো পোয়েম থাকবে এবং অনেকগুলো সাবজেক্ট থাকবে সেই সময় কিন্তু এই রিভিশন শিটটা, এই যে তোমরা একটা শর্ট একটা মেসেজ একটা করে নিচ্ছ, একটা একটা মাস্টার নোট করে নিচ্ছ, সেটা কিন্তু অনেক হেল্প করবে। আর অন্য কোনো বই থেকে, বইতে এরকম ইনফোগ্রাফিক দেওয়া থাকে যেগুলো তোমাদের রেফারেন্স বই হয়, সেগুলো দেখে কিন্তু পড়লে ব্যাপারটা হবে না। ব্যাপারটা তোমাকে নিজেকে তৈরি করতে হবে। তুমি কালার ইউজ করো বা না ইউজ করো, যেমন খুশি হোক তোমরা করো, বাট ব্যাপারটাকে করো। এই একটা রিভিশন শিটের হলো A4 সাইজের ফ্রন্ট পেজটা। ব্যাক পেজটাতে কি থাকবে, সেটা ব্যাক পেজে থাকবে যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টার। ধরো ইম্পর্টেন্ট 2টো ক্যারেক্টার আছে, ইম্পর্টেন্ট 2টো ক্যারেক্টার থাকলে সেই ক্যারেক্টার সম্বন্ধে কিছু ডিটেলস আমাকে লিখে রাখতে হবে। দাঁড়াও, ক্যারেক্টার সম্বন্ধে কিছু ডিটেলস আমাকে লিখে রাখতে হবে। কি লিখতে পারি আমরা, আমরা ক্যারেক্টারের অ্যাপিয়ারেন্স কেমন ছিল, ক্যারেক্টারের তার অ্যাপিয়ারেন্স কেমন ছিল, কি কি ভ্যালু শো করছে, তার থিমে কি কন্ট্রিবিউট করছে, তার পার্সোনালিটি কেমন এবং তার অ্যাকশন কি কি নিয়েছে, এটাকে তুমি একটুখানি ভালো করে লিখে রাখলে। এটা হবে A4 সাইজ পেজের উল্টো সাইডটাতে, ব্যাক পেজটাতে। ধরো আমি বললাম তোমরা স্টোরিটা দেখো, দ্য থিপ স্টোরি, সেখানে একটা ক্যারেক্টার অনিল, একটা হচ্ছে হরি সিং। অনিলের অ্যাপিয়ারেন্স কেমন, কি কি ভ্যালু শো করছে, স্টোরির যে থিম কার সাথে ম্যাচ করছে এবং সে স্টোরিতে কি কি অ্যাকশন নিয়েছে, এটাকে তুমি সেকেন্ড পেজে লিখে নিলে। আর একটা ক্যারেক্টার আছে হরি সিং, তার সম্বন্ধে ব্যাপারটাকে তুমি নোট ডাউন করলে। তাহলে একটা পেজের মধ্যে, একটা A4 পেজের মধ্যে তোমার পুরো স্টোরিটা চলে এলো। তাহলে সেকেন্ড টাইম বা থার্ড টাইম তোমাকে কিন্তু শুধু এই একটা পেজ পড়ে নিলে কিন্তু অনেকটা রিভিশন হয়ে যাবে। আচ্ছা, এবারে আর একটা ব্যাপার যে আমরা আনসারগুলোকে কিভাবে লিখবো। তোমাদের জেনারেলি 2 মার্কসের, 3 মার্কসের আর 6 মার্কসের কোশ্চেন আসবে। সবার ফার্স্টে ধরো যদি কোনো 6 মার্কসের কোশ্চেন হয়, তখন আমরা কি করব। 6 মার্কসের কোশ্চেন যখন থাকবে তোমাকে মনে রাখতে হবে, তোমাকে এই যে ফর্মুলা যা দেওয়া হয়েছে এই ফর্মুলাটাকে ফলো করতে হবে। সেটাকে কি বলেছি আমরা, এটা
সবাই জানে, তোমাকে অন্যান্য টিচাররাও বলবে, সেটাকে বলা হয় পিল মেথড। এটাকে বলা হয় পিল মেথড। পিল মেথডটা কি হয়, এখানে পি এর একটা মিনিং আছে, ই এর একটা মিনিং আছে, এবং সেকেন্ড টি এবং এল, এই চারটে ইম্পর্টেন্ট এখানে অ্যালফাবেট লেখা হয়েছে। পিল, পি মানে হচ্ছে যে আমাকে বারবার বলছে এটা কিন্তু 6 মার্কসের কোশ্চেনের জন্য, এটা কিন্তু 6 মার্কসের জন্য। আই থিঙ্ক জিনিসটাতে হোয়াইটটা বেটার আসবে। এটা কিন্তু 6 মার্কসের জন্য, 6 মার্কসের জন্য কিন্তু পিল মেথডটা ইউজ করাটা অনেক বেশি বেনিফিশিয়াল। আমরা কি করব, দেখো প্রথমে তোমাকে 6 মার্কসের কোনো কোশ্চেনে আমাকে কোশ্চেনটা পড়ে কোশ্চেনটাকে পয়েন্ট আউট করতে হবে, অর্থাৎ আমাকে কনটেক্সটটা আনতে হবে, আমার কনটেক্সট দরকার। ঠিক আছে, কনটেক্সটটা তুমি লিখলে, তারপরে এভিডেন্স, এভিডেন্স তোমরা কোথা থেকে পাবে, তোমরা এখানে এই যে কি কোটেশন করেছিলে, এই যে কি কোটেশন, এটাই তোমার টেক্সচুয়াল এভিডেন্স। যখন 6 মার্কসের কোশ্চেনে যখন তুমি কোটেশনটা নিয়ে আসবে এভিডেন্সের জন্য, নাম্বার কিন্তু অটোমেটিক্যালি বাড়বে। তোমাকে টেক্সট থেকে এভিডেন্স দিতে হবে এবং তোমাকে সেটাকে এক্সপ্লেন করতে হবে, প্রপারলি জিনিসগুলোকে এক্সপ্লেন করতে হবে। তারপরে যেটাকে তুমি কনটেক্সট দিয়েছিলে, অর্থাৎ যেটা পয়েন্ট আউট করেছিলে, সেটাকে তোমাকে ফাইনালি যখন তুমি কনক্লুশন লিখছো, যখন তুমি কনক্লুশন লিখছো সেই টাইমে তোমাকে এই কনটেক্সটের সাথে লিঙ্ক করে দিতে হবে। টোটাল এই চারটে ব্যাপার তোমাকে ফলো করতে হবে। ফার্স্ট, পয়েন্ট আউট করতে হবে, মানে কনটেক্সট যে কোশ্চেনটা বলেছে, তারপরে এভিডেন্স, টেক্সটের কোটেশন নিতে পারো তার জন্য, তারপর ব্যাপারটাকে তোমাকে প্রপারলি এক্সপ্লেন করতে হবে, এবং ফোর্থ, তোমাকে কনক্লুশন হিসাবে এই যেটাকে পয়েন্ট আউট করেছিলে তার সাথে ব্যাপারটাকে লিঙ্ক করে দিতে হবে। এরকম ভাবে যদি তুমি আনসার লিখতে পারো, তোমাকে কিন্তু বোর্ডসে 6 আউট অফ 6ই দেওয়া হবে। ঠিক আছে, এটাই হচ্ছে যে একটা আলটিমেট একটা প্যাটার্ন, যেটা ফলো করে কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। এবারে এটা কি মানে পুরোপুরি ভাবে এভাবেই চলবে না, এটাকে তুমি এভিডেন্স, এক্সপ্লেনেশন, এটাকে তুমি মনে করলে ইন্টারমিক্সও করতে পারো, এটাকে ব্যাপারটাকে তুমি ইন্টারমিক্সও করতে পারো, তাহলে আনসারটা কিন্তু আরো বেটার হবে। বাট যে জিনিসটা মাস্ট সেটা হচ্ছে তোমাকে কিন্তু ব্যাপারগুলোকে এই প্যাটার্নেই আনতে হবে, অর্থাৎ তোমাকে পয়েন্ট আউট করতেই হবে, তোমাকে পয়েন্ট আউট করতেই হবে, এভিডেন্স, এক্সপ্লেনেশন এবং লিঙ্ক, কনক্লুশন, এই ব্যাপারগুলো কিন্তু 6 মার্কসের কোশ্চেনে করতেই হবে। এরপরে যদি আমি 2 মার্কসের কোশ্চেন বলি, ধরো আমি বললাম 2 মার্কসের কোশ্চেন অথবা 3 মার্কসের কোশ্চেন বা 3 মার্কসের কোশ্চেন, তখন কিন্তু শুধুমাত্র 2 বা 3 মার্কসের কোশ্চেন হলে আমরা সেখানে কিন্তু আমরা এভিডেন্স আর এক্সপ্লেনেশন বাদ দিয়ে অন্য কিছু লেখার কোনো দরকারই নেই। 3 মার্কসের কোশ্চেনে এভিডেন্স আর এক্সপ্লেনেশন বাদ দিয়ে অন্য কিছু লেখার কোনো প্রয়োজনই হয় না। ঠিক আছে, তোমরা মনে করলে পয়েন্ট আউটটা কিছুটা করতে পারো, বাট লিঙ্কের তো কোনো প্রয়োজনই নেই। এক্সট্রা ওয়ার্ড লিখে নাম্বার বেশি পাওয়া যাবে না, এটা মাথায় ভালো করে তোমাদেরকে ঢুকিয়ে নিতে হবে যে আনসার বেশি লিখলে বা বড় লিখলে নাম্বার বেশি পাওয়া যায়, এরকম কোনো ব্যাপারই নেই। উল্টে নাম্বার কাটে। এবার কেন কাটে, অনেকগুলো মিসকনসেপশন আছে যে আনসার বড় লিখলেই হয়তো নাম্বার কাটে, ব্যাপারটা সেরকম নয়। আনসার বড় লিখলে নাম্বার কাটবে না, কিন্তু যখন তুমি একটা বড় আনসার লিখছো তাতে এক তো টাইমটা ওয়েস্ট হয়, সেকেন্ড আমাদের গ্রামাটিক্যাল বা স্পেলিং ভুল হওয়ার চান্স সেটাও বেড়ে যায়, এবং আমাদের আনসারটা টু দ্য পয়েন্ট হয় না। যেখানে সিবিএসসি বারবার বলে দিয়েছে যে স্টিক টু দ্য কোশ্চেন, আনসার টু দ্য পয়েন্ট, সেখানে আমরা আউট অফ কনটেক্সট কোনো কিছু লিখে কিন্তু লাভ নেই, তাতে কিন্তু উল্টে আরো স্পেলিং মিস্টেক হলো, কোনো একটা গ্রামাটিক্যাল মিস্টেক হলো, তাহলে তো দরকার নেই কোনো ব্যাপারটা। ওটা না করে আমরা টাইমটাকে পজিটিভলি আনসারটা ফ্রেম করার জন্য টাইম ইউজ করব, যাতে আমরা অল্প ওয়ার্ডের মধ্যে ব্যাপারটাকে প্রপারলি লিখতে পারি। দেখো আমি এখানে বলে দিয়েছি যে যদি কোনো 2 মার্কসের কোশ্চেন হয়, 2 মার্কসের কোশ্চেনের জন্য 30 থেকে 50 ওয়ার্ডস, মানে
3 to 4 লাইন্স এনাফ। 2 মার্কসের কোশ্চেনের জন্য 30 থেকে 50 ওয়ার্ডস কিন্তু এনাফ, ইভেন মোর দ্যান এনাফ। এর থেকে অল্প ওয়ার্ডও কিন্তু 2 মার্কসের আনসার চলে আসতে পারে। 3 মার্কসের জন্য সেখানে 70 থেকে 80 ওয়ার্ডস এনাফ, এবং 5 থেকে 6 মার্কসের জন্য 100 থেকে 120 ওয়ার্ডস। হ্যাঁ, এই যে ওয়ার্ড লিমিটটা, এটা ফলো যে করতেই হবে এরকম ব্যাপার নয়, বাট যে বিষয়টা হলো আনসার বড় লিখতে গেলে কিছু স্পেলিং মিস্টেক হলো, কিছু গ্রামাটিক্যাল মিস্টেক হলো, কিংবা কিছু আউট অফ কনটেক্সট লেখা হয়ে গেল, তাতে নাম্বারটা যাওয়ার চান্স থাকে। তাই চেষ্টা করবে এই জিনিসটাকে ফলো করতে, যাতে এর বাইরে যাতে ওয়ার্ড না যায়। কিন্তু হ্যাঁ, 10-15 ওয়ার্ড এদিক ওদিক হলে কিন্তু কিছু হবে না, ঠিক আছে? এরকম নয় যে 120 ওয়ার্ডস মানে 120 ওয়ার্ডসে লিখতে হবে, সেটা 130 140 ঠিক আছে, বাট সেটা যেন 200 ওয়ার্ডস না হয়ে যায় বা 250 ওয়ার্ডস না হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা তোমাদের ইম্পর্টেন্ট টাইম সেটাকে নষ্ট করে ফেলবে। সেই জিনিসটা করো না। এটা গেল আমাদের ফ্রন্ট পেজের ব্যাপারটা, ফার্স্ট পেজটা। দেখো সেকেন্ড পেজে আমরা কি করতে পারি। আমি বলেছিলাম যে A4 সাইজের একটা পেজ নেবে। A4 সাইজের যে পেজ, যেটা তার ফ্রন্ট পেজে তোমরা এইগুলো লিখছিলে, যেমন হচ্ছে যে সেন্ট্রাল আইডিয়া, থিম, টোন, লিটারি ডিভাইস, কোটেশন, মেসেজ অফ দ্য অথর এবং ইম্পর্টেন্ট কিওয়ার্ডস। সেকেন্ড পেজে গিয়ে আমরা কি করব, আমরা ক্যারেক্টার সম্বন্ধে কিছু জিনিস লিখে রাখবো, যেটা আমি দেখিয়েছিলাম যে ক্যারেক্টারের অ্যাপিয়ারেন্স, তার ভ্যালুজ, পার্সোনালিটি, তার অ্যাকশন এবং থিমে কি কন্ট্রিবিউট করছে সেটা আমাদের লিখতে হবে। সেজন্য তোমরা সেকেন্ড পেজটাতে কি করবে, যদি দুটো ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকে বা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকে, যাই থাক না কেন, তোমরা এই সেকেন্ড পেজটাতে একটু ক্যারেক্টার সম্বন্ধে কিছু ভালো ভালো জিনিস, যেগুলো তোমরা এক্সামে ইউজ করতে পারবে, যেটা কিওয়ার্ডে তোমরা ইউজ করতে পারবে, সেটাকে একটু ভালো করে লিখে রাখবে। যেমন ক্যারেক্টারটা, আমি এখানে লেঞ্চোর ব্যাপারটা নিয়েছি, তার অ্যাপিয়ারেন্স কেমন ছিল, তার অ্যাপিয়ারেন্স কেমন ছিল, তার পার্সোনালিটি কিরকম ছিল, এবং তার কি কি সে ভ্যালু শো করছে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা আমাদের আনসারে দেখানোর চেষ্টা করব, এবং আমরা A4 সাইজের ব্যাক পেজটাতে লিখে রাখবো। এবারে আমরা কিভাবে ব্যাপারটাকে লিখবো যাতে আমরা প্রপারলি ব্যাপারটা পরীক্ষার সময় মনে রাখতে পারি। দেখো অ্যাপিয়ারেন্সের মধ্যে আমি লিখেছি, লেঞ্চো একটা পুয়ার ফার্মার ছিল, হার্ডওয়ার্কিং ছিল, এবং সে একটা সলিটারি হিল টপে থাকতো তার ফ্যামিলিকে নিয়ে, এবং সে একটা সিম্পল এবং হাম্বল লাইফস্টাইল লিড করতো। বাস দ্যাটস ইট, এটাই লেঞ্চোর একটা অ্যাপিয়ারেন্স। তারপরে তার পার্সোনালিটি ব্যাপারটা কি, সে অপটিমিস্টিক, ফেথফুল, এবং গডের ব্যাপারে তোমরা সবাই জানো, হার্ডওয়ার্কিং লেখা ছিল, ওয়ার্কস অফ আ ম্যান, সে আনওয়েভারিং ইন বিলিফ, সিম্পল হার্টেড, ইনোসেন্ট, এগুলো হচ্ছে যে তার পার্সোনালিটির দিকগুলো। এগুলোই কিন্তু তোমার ইম্পর্টেন্ট কিওয়ার্ড, যেগুলো তোমাকে আনসার রাইটিং এ সাহায্য করবে। তারপর তার ভ্যালুস এর মধ্যে কি আসবে, এটা আর এটা অলমোস্ট সিমিলার টাইপেরই হবে। যেমন সে গডে তার আনওয়েভারিং ফেথ আছে, সে হোপফুল, সে অনেস্টিতে বিশ্বাস করে, এবং সে ফ্যামিলির প্রতি রেসপন্সিবল। এই যে বিষয়টা, এটা আমি লেঞ্চো সম্বন্ধে লিখে রেখেছি। আর একটা তোমরা করতে পারতে এখানে পোস্ট অফিস এমপ্লয়িজ সম্বন্ধে এরকম প্রপার একটা জিনিস বানিয়ে নিলে, দ্যাটস ইট। ওই যে আমাদের যে চ্যাপ্টার যেটা আছে লেটার টু গড, সেখান থেকে যদি এটুকু তৈরি করতে পারো, সেটা রিভিশন পারপাসের জন্য কিন্তু এনাফ, ঠিক আছে? এটাকে খেয়াল রাখবে। নেক্সট আমি আর একটা দিয়েছি, সেটা হচ্ছে যে অনিলের ব্যাপারটা। দেখো অনিলের অ্যাপিয়ারেন্স কিরকম ছিল, তার পার্সোনালিটি কিরকম ছিল, থিমে কি কন্ট্রিবিউট করছে। আর অনিলের ব্যাপারটা উইকনেসটা একটা বড় ব্যাপার, সেই জন্য আমি উইকনেসটাকেও আলাদা করে এখানে দিয়েছি। সবার ফার্স্টে দেখো যে অনিলের অ্যাপিয়ারেন্স কেমন ছিল। সে তো একটা ইয়ং ম্যান, এবং সে একটা, তার অ্যাপিয়ারেন্সটা প্রচন্ড একটা সিম্পল ওয়েতে, ড্রেস প্রপারলি করেছে, এবং একটা লিমিটেড ফিনান্সিয়াল রিসোর্স নিয়ে সে তার লাইফটাকে লিড করছে, এবং তাকে দেখে মনে হয় অ্যাপ্রোচেবল, সেজন্য হরি সিং অ্যাপ্রোচ করেছিল, এবং প্রচন্ড ফ্রেন্ডলি, সেজন্য সে হরি সিংকে তার বাড়িতে নিয়ে এসেছিল। তাহলে তার পার্সোনালিটির মধ্যে কি আসবে, সে কাইন্ড হার্টেড ছিল, ট্রাস্টিং, জেনারাস, ফরগিভিং, কারণ অনিল জানতো হরি সিং টাকাটা চুরি করেছে, বাট তাও তাকে ক্ষমা করেছে। সে আন্ডারস্ট্যান্ডিং এবং সে পেশেন্ট। এগুলো হচ্ছে যে অনিলের ক্যারেক্টারের একটা দিক, তার একটা পার্সোনালিটি। তারপর কি বলেছি, কন্ট্রিবিউশন টু থিম।
দেখো এখানে মেন থিম কি ছিল, পাওয়ার অফ কাইন্ডনেস, ঠিক আছে। কেন অনিলের যে কাইন্ডনেস সেটাই কিন্তু একটা ক্যাটালিস্টের কাজ করেছিল হরি সিং এর ট্রান্সফরমেশনের জন্য। এখানে এই যে পাওয়ার অফ কাইন্ডনেস এটা একটা ইম্পর্টেন্ট থিম, এর উপর বেস করে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে, সেটাকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তারপরে একটা ব্যাপার, এডুকেশন অ্যাজ এম্পাওয়ারমেন্ট টুল। দেখো অনিল হরি সিংকে পড়াশোনার ব্যাপারটা বলেছিল বলেই কিন্তু তার মধ্যে এই চেঞ্জটা একটা এসেছিল। এইটা একটা কোশ্চেন আমি তোমাদের দিয়েছি। দেখো যখন সে হরি সিংকে লিখতে এবং পড়ানো শেখার কথা বলছে, তখন কিন্তু হরি সিং একটা বেটার ফিউচারের কথা ভাবতে পারছে। এটাও কিন্তু তোমরা একটু এখান থেকে একটা আইডিয়া নিতে পারো। কিন্তু এই যে কোয়ালিটির সাথেও কিন্তু তার যে ক্যারেক্টার, একটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে তার উইকনেস গুলো। সে কেমন ছিল, ফিনান্সিয়ালি কেয়ারলেস। এটা তোমরা আমাকে বলবে এটা আমরা কোথা থেকে এটার আমরা প্রুফ পাচ্ছি, মানে এভিডেন্স আমরা কোথা থেকে পাচ্ছি। সে ইমপ্র্যাকটিক্যাল ছিল, পার্টিকুলারলি নট কনসার্ন অ্যাবাউট মানি। টাকা নিয়ে সে কনসার্ন থাকতো না, টাকায় আজকে ধার দিচ্ছে কাল নিচ্ছে, যেমন খুশি খরচা করছে। তো কিছুটা হলেও সে একটুখানি বলতে পারো ইরেসপন্সিবল ইন ফিনান্সিয়াল ম্যাটার। এটা কিন্তু অনিলের ক্যারেক্টারের একটা উইকনেস, এটা তোমরা একটু খেয়াল রাখবে। নেক্সট পেজে আমরা দেখব আর কি করলে আমরা আনসারটা ভালো হতে পারে। এটা হলো আমাদের চলে গেল যে একটা A4 সাইজের ফ্রন্ট পেজ আর ব্যাক পেজে আমরা কি কি লিখে রাখবো। নেক্সট বিষয়টা আসবে, দেখো আনসার রাইটিং এর ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমাদেরকে ইউজ করতে হবে যাতে আমাদের আনসারটা অন্য স্টুডেন্টদের থেকে বেশি প্রেজেন্টেবল মনে হয়, বা মনে হয় একটা ম্যাচিওর আনসার লেখা হয়েছে। আমরা এর জন্য কিছু লিটারারি টার্মস ইউজ করব যাতে আমাদের আনসারটা অনেক বেশি ম্যাচিওর লাগে। সেজন্য আমি বলেছি যে সব জায়গায় এই যে পোয়েট সেজ, এই সেজ এর বদলে যদি আমরা অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে পারি, আমরা সেজ এর বদলে আমরা এমফাসাইজ ইউজ করতে পারি, হাইলাইটস ইউজ করতে পারি, কনভে ইউজ করতে পারি। এই ওয়ার্ডগুলো লিখলে কিন্তু আনসার অটোমেটিক্যালি শুনতে ভালো লাগবে এবং পড়ার সময় কিন্তু মনে হবে যে আনসারটা একজন কোনো একটা সিরিয়াস স্টুডেন্টে লিখেছে। এবং তারপর আমরা আর কি ইউজ করতে পারি, আমরা পোর্ট্রে ইউজ করতে পারি, রিফ্লেক্স আপন ইউজ করতে পারি, বা এক্সপ্লোরসও লিখতে পারি। তো সে না লিখে আমরা এতগুলো ওয়ার্ড লিখতে পারি। তোমাদের কাজ হলো এটা কিন্তু আলাদা করে একটা জায়গায় লিখে রাখছো, যেটা তোমার সমস্ত পোয়েমে সমস্ত স্টোরিতে কাজে লাগছে। যে সেজ এর বদলে আমরা এমফাসাইজ, হাইলাইট, কনভে, পোর্ট্রে, এক্সপ্লোরস এই টাইপের ওয়ার্ডগুলোকে ইউজ করব। এগুলো প্রপার লিটারারি টার্মস যেগুলো মার্কস ক্যারি করে। দেখো প্রেজেন্টেশনের উপরে, আনসার প্রেজেন্টেশনের উপরে কিন্তু একটা মার্কস থাকে, তাই এগুলো একটু আনসারে ইউজ করতেই হবে। আমি কয়েকটা এখানে ফ্রেজ লিখে রেখেছি যেগুলো তোমরা 6 মার্কসের কোশ্চেনে কোনো হেজিটেশন ছাড়াই কিন্তু ইউজ করতে পারো। যেমন বলেছি আমি, সরি, দ্য ফ্রেজ ক্যারিজ আ ডিপার সিম্বলিক মিনিং, অথবা দ্য ইমেজ হাইলাইটস দ্য কন্ট্রাস্ট বিটুইন, অথবা দ্য অথর্স পোর্ট্রায়াল অফ দ্য ক্যারেক্টার হাইলাইটস। এরকম ভাবে আমি কয়েকটা ফ্রেজ আমি লিখে রেখেছি, এগুলো তোমরা ইউজ করতে পারো, বাট যদি নাও করো স্টিল ইট ইজ ওকে। বাট এই লিটারারি টার্মস যেগুলো আছে অর্থাৎ এমফাসাইজ, হাইলাইট, এগুলো কিন্তু আনসারে ইউজ করবে। অ্যাকচুয়ালি যে ফ্রেজগুলো লিখেছি আমি সেগুলো কিন্তু এই টার্মসগুলো ইউজ করেই লিখেছি, তাতে দেখবে আনসারটা অনেক বেশি প্রেজেন্টেবল হবে। নেক্সট বিষয় যেটা, সেটা হচ্ছে যে একটা মানে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু গেট ফুল মার্কস, সেটা হচ্ছে যে আমরা আনসারে অ্যাবস্ট্রাক্ট নাউন ইউজ করব। আমরা কোনো অ্যাডজেক্টিভ কিংবা কোনো ভার্বকে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে যদি রিপ্লেস করতে পারি, আনসার সঙ্গে সঙ্গে উইদিন সেকেন্ডস সেটা অনেক বেশি ম্যাচিওর লাগে। আমরা কি করব, অ্যাবস্ট্রাক্ট নাউন ইউজ করব। আমি একটা সুন্দর এক্সাম্পল দিয়েও লিখেছি এখানে, যে ধরো লেখা হয়েছে দ্য ক্যারেক্টার ওয়াজ ব্রেভ, হি ডিড নট বিকাম অ্যাফ্রেড when he faced many difficulties। আমি সেম জিনিসটাকেই অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে লিখেছি, the character's courage is evident in the way he confronts difficulties without losing confidence। এই যে ব্যাপারটা সেম জিনিস আমি লিখেছি, কিন্তু একটু বেটার ওয়েতে আমি অ্যাবস্ট্রাক্ট নাউন ইউজ করে লিখেছি, তাহলে কিন্তু এটার থেকে এটার ওয়েটেজটা অনেক বেশি লাগছে। তোমরা আরো এক্সাম্পল দেখতে পারো, আমি বোর্ডসের কিছু কোশ্চেন নিয়েছি এবং আমি এই যে কোশ্চেনগুলো আনসারগুলো, অর্থাৎ এই যে আনসার যেটা আছে, মানে এই যে আনসারটা,
আর এই আনসারটা, এটা কিন্তু আমি একটা রেফারেন্স বই থেকে নিয়েছি। দুটোই হচ্ছে 2 মার্কসের আনসার। 6 মার্কসের জন্য আমি আলাদা একটা ব্যাপার তো মানে করব। এটা 2 মার্কসের আনসার, আমি রেফারেন্স বই থেকে নিয়েছি। যে ছিল এই যে কোশ্চেনটা, হাউ ডাজ দ্য, এটা 2025-এর দুটো কোশ্চেন আই থিঙ্ক। হাউ ডাজ দ্য ইন্টারাকশন বিটুইন দ্য ন্যাচারাল এলিমেন্ট কন্ট্রিবিউট টু দ্য স্পিকার্স ইমোশনাল ট্রান্সফরমেশন ইন দ্য পোয়েম? খুব কমন একটা কোশ্চেন, 2025-এ এসেছিল। এই আনসারটা রেফারেন্স বইতে দেওয়া আছে। দ্য The crow is sitting on a snow-covered hemlock tree. As the poet stands under the tree, the crow flies off and shakes the branch, which leads to dusting of the snow on the poet. The dust of snow transforms the poet's mood. এই আনসারটা ঠিক আছে। 2 এর মধ্যে টিচার ভালো হলে 2 দিতে পারে, বাট আনসারটা আমার মনে হয় 1.5 এর মতো আনসারটা হয়েছে। প্রপার আনসারটা কিন্তু আসেনি। এটা আমরা কি লিখতে পারি? আমি লিখেছি, the interaction between the crow, snow, and the hemlock tree brings about a significant transformation in the poet's mood. Although the crow and the hemlock tree symbolize negativity and gloom, the falling of dust leads to emotional renewal, replacing his regret and despair with hope, optimism, and positivity, thereby uplifting his mood. তোমরা দুটো আনসার করে দেখো, তোমরা নিজেরাও বুঝতে পারবে এই দুটো আনসারের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। মানে যদি কেউ এই আনসারটা পড়ে, যদি এটাতে কেউ 1.5 দেয়, এটাতে কিন্তু 2 দেবেই, ঠিক আছে? বাট সেম আনসারই লেখা হয়েছে, জাস্ট আমি এখানে কিছু কিওয়ার্ড ইউজ করেছি এবং আগের যে বিষয়টা মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটাকে আমি ইউজ করেছি। তার জন্য কিন্তু আনসারটা শুনতে অনেক ভালো লাগছে।